আসসালামু আলাইকুম। আজ শুরু করছি নতুন গল্প উষার আলোর পর্ব ২ উষার আলো। লিখেছেন সামিউল ইসলাম, কণ্ঠে আমি আসমা খাতুন। একবিংশ শতাব্দীর বিস্ময়কর যান্ত্রিক জগতে মানুষের মাঝে চলছে প্রতিযোগিতার এক দৌড় খেলা। বিজ্ঞানকে কাজে লাগিয়ে নিজেকে উন্নত করার, নিজেকে সমৃদ্ধ করার প্রতিযোগিতার দৌড়ে মানুষের গতি যেন পৃথিবীর নিজ কক্ষপথে আবর্তনের গতির মতো। উন্নয়নের সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে আকাশ ছুঁই ছুঁই। রঙিন ভুবনে উন্নয়নের উন্মত্ততায় ও সুখানন্দের সপ্তবর্ণে মানুষ আজ দিশেহারা। এ তো এক শ্রেণীর মানুষের গল্প। আরও এক শ্রেণীর মানুষ আছে যাদের জীবনের গল্পটা উল্টো। এই প্রতিযোগিতাময় দুরন্ত বিশ্বে কিছু হতভাগ্য মানুষ অর্ধাহারে অনাহারে দারিদ্রতার সাথে সংগ্রাম করে চলছে আজও। মানুষ যখন আকাশচুম্বী ভবনে বসে সভ্যতার শেষ স্বপ্নটুকু বুনছে, ঠিক সেই ভবনের নিচে আরেক শ্রেণীর মানুষ অসভ্যতার তিমিরে হাবুডুবু খাচ্ছে। সেখানে নেই কোনো স্বপ্ন, নেই কোনো শিক্ষার আলো, না আছে ধর্মের আলো, এমনকি সেখানে বিদ্যুতের আলোটুকুও নেই। অন্ধকার রাজ্যে নোংরা পরিবেশে নোংরামির সাথে কীট পতঙ্গের মতো বেঁচে থাকে তারা। বাঁচার তাগিদে কোনো প্রকার নোংরামিতে বাঁধে না তাদের। মদ, গাঁজা, হেরোইন, বেচাকেনা, বেশ্যাবৃত্তি, চুরি, ছিনতাই, কি নেই সেখানে। অসভ্য জগতের সব কাজই হয় অভয়ে। এ যেন অপরাধের স্বর্গরাজ্য। এখানকার বাসিন্দারা সবাই অপরাধ জগতের রাজাধিরাজ। তারা তোয়াক্কা করে না রাষ্ট্রীয় কোনো শাসন অনুশাসনের। সেই স্বর্গরাজ্যের রাজধানী তেজগাঁওয়ের রেল বস্তি। পুরাতন পরিত্যক্ত রেল লাইনের পাশে ঠেসাঠেসি করে গড়ে উঠেছে কয়েকশো ঘর বসতি। পলিথিনের বেড়া, পলিথিনের চালা দিয়ে গড়া ৫-৬ ফুট উচ্চতার ঘর। মানুষগুলো গাদাগাদি করে যাযাবরের মতো বসবাস করে সেখানে। একই ঘরে পিতামাতা, একই ঘরে পুত্র ও পুত্রবধূর শয্যাবাস। মাঝখানে একটি পলিথিনের পর্দা। চোখের দৃষ্টি সংযত হলেও কর্ণকুহর ভেদ করে নিশিবাসের আনন্দশ্বাস। এক পক্ষ অন্য পক্ষের কাছে লজ্জা সংবরণ করতে চলে ঘুমের অভিনয় মাত্র। ১৪ বছরের কিশোরী আলেয়াও বসবাস করে এই বস্তিতে তার বাবা মায়ের সাথে। আলেয়ার বাবা আইনুল কুলির পৈতৃক নিবাস কিশোরগঞ্জে। দেশ স্বাধীন হওয়ার পর কৈশোরকালেই জীবন জীবিকার তাগিদে ঢাকায় আসে এবং সেই থেকে এ বস্তিতে তার বসবাস। বস্তির ধুলিবালিতেই কেটে গেছে জীবনের অধিকাংশ সময়। তেজগাঁও রেল স্টেশনের এক পরিচিত মুখ আইনুল কুলি। স্টেশনের ইটগুলিও চিনে আইনুল কুলিকে। কুলির কাজ করে জীবন সংসার চালিয়ে আসছে আলেয়ার বাবা আইনুল কুলি আজ ৪ দশক ধরে। দেশের বিভিন্ন প্রান্ত হতে মালবাহী ট্রেন যখন এসে পৌঁছায় স্টেশনে, আইনুল কুলি ছুটে আসে মালামাল টানতে। ভারী ভারী বোঝা বয়ে কোনো মতে চালিয়ে যায় সংসারটা। কোনো এক সময় বাহুতে যখন শক্তি ছিল, যৌবনটা যখন ছিল টকবগে দুলদুল ঘোড়ার মতো, বেশ পয়সা রোজগার করত। কাঁচা পয়সায় আন্তনগর ট্রেনের মতোই চলতো আইনুলের সংসারটা। কিন্তু এখন বয়স হয়েছে, খুব একটা বোঝা টানতে পারে না আইনুল, তাই পয়সারও তেমন রোজগার করতে পারে না। বৃদ্ধ বয়সে হাড়ভাঙা পরিশ্রমের সংসারটা চালিয়ে যাচ্ছে একরকম মালবাহী ট্রেনের মতো, ঝিকঝিক ঝিকঝিক করে। কাজে গেলে 2 পয়সা আসে, নইলে নয়। আইনুলের শরীরটা কোনোদিন খারাপ হলে আর কাজে যেতে পারে না। না পারলে লাইনচ্যুত ট্রেনের মতো থমকে যায় জীবন সংসার। সেদিন তার দুঃখের আর সীমা থাকে না আইনুলের ছোট্ট ঘরে। কিছুদিন যাবৎ আইনুলের শরীরটা ভালো যাচ্ছে না। প্রচণ্ড জ্বর, উঠতে পারে না বিছানা থেকে, কাজে যেতে পারে না আইনুল। এ অবস্থায় সংসারে চাল নুন থাকে না, উনুনটাও জ্বলে না নিয়মিত। আলেয়া অন্যের বাসায় চাকরি করে কিছু রোজগার করত, সেও কাজে যায় না কিছুদিন ধরে। আর যাবেই বা কেন, যেখানে স্বাধীনতা নেই, যেখানে কাজের মানুষকে মানুষ মনে করা হয় না, সেখানে ছোট্ট কিশোরী কাজ করেই বা কি করে? মগবাজারের এক বড়লোকের বাসায় চাকরি নিয়েছিল আলেয়া। ভদ্রলোক একজন উচ্চ পর্যায়ের আইনজীবী। আলেয়াকে খেতে দেবে, পরিধানের জামা দিবে, মাসে ৭০০ টাকা দিবে বলে কথা হয়েছিল। বেশ খুশিতেই কাজে যোগ দিয়েছিল আলেয়া। কিন্তু না, আইনজীবীর বাসায় আইন যেন পরবাসে। যেমন কথা ছিল তেমনি হয়নি। সকাল থেকে গভীর রাত পর্যন্ত হাড়ভাঙা খাটুনি, ঘর মোছা, থালা বাসন মাজা, কাপড় ধোয়া সবই করতে হতো আলেয়াকে। কিন্তু আলেয়াকে ঠিকমতো খেতে পর্যন্ত দেওয়া হতো না, সুন্দর ব্যবহার করা হতো না, মাঝে মাঝে চড় থাপ্পড়ও খেতে হতো।
বাড়িতে পোষা বিলাতি কুকুরটাকেও আদর করা হতো সন্তানের মতো, আর আলেয়াকে কুকুরের মতো। মুখের ভাষাটা ভালো হলেও আলেয়া হয়তো বাসি পচা খাবার খেয়ে পড়ে থাকতো মনিবের বাসায়। আসলে সেই বিত্তবানদের বাড়ি গাড়ি ছিল, কোটি কোটি টাকা কড়ি ছিল, কিন্তু তার মাঝে মনুষ্যত্ব ছিল না, মানবতা ছিল না বিন্দুমাত্র। তাই আলেয়া চাকরিটা ইস্তফা দিয়ে চলে আসে সেই রেল বস্তির সুখের নীড়ে। অবশেষে অন্য কাজ বেছে নিয়েছে আলেয়া। অচল সংসারের হাল ধরতে প্রতিবেশীর বস্তিবাসীর মতো নতুন ব্যবসা শুরু করেছে আলেয়া ও তার মা। গাঁজা হেরোইন এনে কাগজি মুড়িয়ে ছোট ছোট ফাঁকি বানিয়ে তা 10 টাকা 20 টাকায় বিক্রি করে। মাদক ব্যবসায়ী মহাজনের কাছ থেকে 2000-5000 টাকার হেরোইন গাঁজা বাকিতে পাওয়া যায়। বিক্রি করে টাকা পরিশোধ করতে হয় মহাজনকে। এ ব্যবসায় অনেক ঝুঁকিও আছে। আইন শৃঙ্খলা বাহিনীর হাতে লাঞ্ছিতও হতে হয় মাঝে মধ্যে। অনেক সময় ব্যবসার চালানও খোয়া যায়, তবে চালান খোয়া গেলে তার পয়সা শোধ দিতে হয় না মহাজনকে। আলিয়াদের কাছে ব্যবসাটা একেবারে খারাপ লাগে না, বিনে পুঁজির ব্যবসা, লাভও হয় ভালো। হিরোইন খোর, গাঁজাখোর চুরি ছিনতাই করে যেটুকু রোজগার করে তা নিয়েই বিকেলবেলা ভিড় করে রেল লাইনের বস্তিতে। সন্ধ্যার অন্ধকার নেমে এলে মজা করে নেশা করে সেখানে। রিক্সাওয়ালা ও টোকাইদেরও দেখা যায় এখানে। কম বয়সী, মধ্যবয়সী কিংবা বৃদ্ধ বয়সী কেউ বাদ পড়ে না। তারা জীবনের জমানো কষ্টগুলোকে সমাধিস্থ করতে আসে রেল লাইনের বস্তিতে। কিন্তু না, জন্মও হয় নতুন কষ্টের। পুরাতন কষ্টের সাথে আরও দুঃখ, নতুন দুঃখ নিয়ে ফিরতে হয় আপন ঘরে। পরের দিন সেই দুঃখ মুছতে আবার ভিড় করে রেল বস্তিতে। বিকেল থেকে গভীর রাত পর্যন্ত চলে বেচা কিনা। অন্যদের মতো আলেয়াও রেল লাইনে হেঁটে হেঁটে হেরোইন গাঁজা সরবরাহ করে। মায়ের কাছ থেকে হোমিও ঔষধের ফাঁকির মতো গাঁজা আর হিরোইনের ডোজ কাস্টমারের হাতে পৌঁছে দিয়ে টাকা কালেকশন করাই আলেয়ার কাজ। বাড়ন্ত কিশোরী দেখতে সুন্দর, তাই আলেয়ার বেচা কিনাও ভালো। হিরোইন কিনতে এসেও কাস্টমার শরীরের আপত্তিকর স্থানে চেয়ে অশ্লীল অশ্লীল কথা বলে আলেয়াকে। এক কানে শুনে আর অন্য কানে বের করে দেয় অশ্রাব্য কথাগুলি। মাঝে মাঝে হালকা হামলাও হয় আলেয়ার উপর। হাত ধরে টানে, ধস্তাধস্তি চলে পুরুষ আর নাবালিকার মধ্যে। এ যেন বাঘ আর হরিণ শাবকের ভীষণ মরণ খেলা। সুযোগ বুঝে হাতে কামড়িয়ে পালিয়ে যায় আলেয়া। আবার অনেক সময় পরাজিত হয়ে এলো চুল আর বিধ্বস্ত শরীর নিয়ে ফিরে আসে ঘরে। তবু আলেয়ার কোনো অভিযোগ নেই, কারণ আলেয়া মনে করে পৃথিবীটা চলে একই নিয়মে। নোংরামির বাতাস বয় সব সমাজে, স্থান কাল ও পাত্রভেদে, শুধু রীতি পদ্ধতির তফাৎ। আলেয়ার এমনটি মনে হওয়া অস্বাভাবিক, কারণ আলেয়া নিজেই একটা উদাহরণ। একটা কথা এখনো বলা হয়নি, আলেয়া যাদেরকে বাবা মা বলে ডাকে তারা আসলে তার প্রকৃত জন্মদাতা পিতামাতা নয়। এ কথা আলেয়াও জানে, এমনকি বস্তির সবাই কথাটি জানে। আলেয়ার বাবা আইনুল কুলির কোনো সন্তান নেই। বিয়ের 20 বছরেও একটি সন্তান জন্ম দিতে পারেনি। অনেক ডাক্তার, কবিরাজ, পানি পড়া, গুড় পড়া, মাজারের সিন্নি দেওয়া, মাজারের রঙিন সুতায় তাবিজ বাঁধা, কোনোটাই বাকি রাখেনি। তবু একটা সন্তান আসেনি আইনুলের সংসারে। স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত থাকলেও একটা অব্যক্ত কষ্ট দুজনের মনকে কুড়ে কুড়ে খাচ্ছিল। হঠাৎ একদিন উষার আলো হয়ে আলেয়া এলো আইনুলের নিঃসন্তান সংসারে। সেদিন কাকডাকা ভোরে স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়েছে আইনুল কুলি। স্টেশনের অদূরে যেখানে ময়লার ডাস্টবিনটা আছে, ঠিক সেখানে একটা সাদা রঙের গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে আইনুল। গাড়ির কাছে পৌঁছার আগেই গাড়িটা ঘুরে চলে গেল দ্রুত বেগে। আইনুলের মনের প্রশ্ন, গাড়িটা ময়লার স্তূপের কাছে কেন, তাও আবার সাত সকালে? রাস্তাটা কার আসার উপযোগী নয়ও মোটে। এখানে এই গাড়ি নিয়ে আসার প্রয়োজন পড়ে না কারোর কোনোদিন। ঘটনাটা একবার পরখ করা দরকার। এই ভেবে আইনুল ছুটে গিয়ে দেখে একটা পলিথিনের ব্যাগে কাপড়ে মোড়ানো কি যেন। আইনুলের আগে পরখ করতে শুরু করেছে 4-5টি চামোঠা অনাহারি নেড়ি কুকুর। কুকুরের জিহ্বা আর নাকে পরীক্ষা করে যেন কিছুতেই শেষ হয় না। কুকুরের সাথে পাল্লা দিয়ে একটা লাঠির আগায় আইনুলেও পরীক্ষা চালাতে লাগলো। হঠাৎ দেখে চোখে পড়ল একটা বাচ্চা, সদ্য নবজাতক। মৃত নয়, হাত পা নড়ছে এখনো, তবে কান্নার শব্দ শোনা যাচ্ছে না। আইনুলের আর বোঝার বাকি রইল না। সভ্য সমাজের কোনো মানি লোকের মান বাঁচাতে মুখে চুনকালি পড়ার আগেই জঞ্জালটাকে ফেলে দিয়ে গেছে ডাস্টবিনে। জঞ্জালটাকে কুড়িয়ে নিয়ে বুকের মাঝে জড়িয়ে ধরলো আইনুল। এরকম একটা জঞ্জালের জন্য সারা জীবন সাধনা করেছে সে। বাচ্চাটাকে ব্যাগ থেকে বের করে বুঝতে পারলো অবস্থা তেমন ভালো নয়।
তাড়াতাড়ি চিকিৎসার ব্যবস্থা করা দরকার। আইনুল একটা রিক্সা ডেকে বাচ্চাকে নিয়ে ছুটে চলে গেল ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে। বাচ্চাটা সুস্থ হওয়ার পর পুলিশকে অবহিত করে অনেক প্রক্রিয়া সম্পন্ন করে দত্তক নেয় আইনুল। আইনুলের আধার ঘরের আলো হয়ে এসেছিল বলেই ওর নাম রাখা হয়েছে আলেয়া। আজও এমন ঘটনা বিরল নয়। মাঝে মাঝে খবরের পাতা ভরে লেখা হয় আলেয়াদের ডাস্টবিনের পড়ে থাকার খবর। ওদের শুধু নামের 19, 20 বা 21, আর কিছুই তফাৎ নেই। সমাজ যতই উন্নত হোক, সভ্যতা যেখানে গিয়েই পৌঁছাক, ডাস্টবিনের ময়লায় নবজাতকের কান্নার ধ্বনি বন্ধের নিশ্চয়তা দিতে পারবো না কোনোদিনও। তেমনি পারি না, পারতেও চাই না কেউ রেল লাইনের পাশে অন্ধকার জগৎটাকে আলোকিত করে আলেয়াদের জীবনের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে। হয়তোবা পারবো না কখনোই। বিজ্ঞান আজ পৃথিবী ছেড়ে গ্রহ নক্ষত্রের আঙিনায় বিচরণ করে চলেছে। বিস্মিত হব না যদি শুনি চাঁদের দেশে যাওয়ার জন্য মানুষের ভিড় জমেছে রকেট স্টেশনে। আশাতীত হবে না যদি কোনো একদিন ঘুম থেকে জেগে দেখি দেয়ালের পোস্টারে মঙ্গল গ্রহে প্লট বুকিংয়ের বিজ্ঞাপন। কিন্তু বিজ্ঞান পারেনি আজও পায়ের নিচে রেল লাইনের কালো জগৎটাকে আবিষ্কার করতে। সুন্দর করতে ব্যর্থ হয়েছে আলেয়াদের জীবন। আলেয়া আইনুলের জীবনে উষার আলো হয়ে ফুটেও রেল বস্তিতে আলেয়ার জীবনে উষার আলো ফোটার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। তবুও আলেয়ারা আশায় বুক বেঁধে থাকে, একদিন উষার আলোর মতো আলোকিত হবে ওদের জীবন।